আসসালামু আলাইকুম আদাব। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, মালয়েশিয়ান কমিউনিটি কর্মীদের ব্যাপারে আপনারা অত্যন্ত জানতে উদ্গ্রীব এবং 31 তারিখ ছিল তাদের যাওয়ার। এই যে আমাদের ছিল কন্ট্যাক্ট ছিল এই বাংলাদেশ সহ 14টি দেশের কর্মী প্রেরণের কৌটা ছিল। সেই কৌটা মোতাবেক 31 তারিখ শেষ তারিখ ছিল। সেই তারিখ অনুযায়ী আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি এবং যারা যাবে তাদের জ্ঞাতার্থে আমরা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি। 10 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত সেই অ্যাডভার্টাইজমেন্ট গিয়েছে। এরপরে বিগত 15 তারিখ, গত মাসের 15 তারিখ আমরা বাইরের কর্মকর্তাদের সাথে আমরা মিটিং করেছি। আমাদের মন্ত্রণালয়ে মিটিং করে তাদেরকে বলেছি যে তাদের যারা কর্মী প্রেরণ করতেছে রিক্রুটিং এজেন্ট, তারা যেন অতি সত্বর কাজ করে এবং আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তাদের যারা যাবে, যারা পাঠাবে মানুষের লিস্ট করার জন্য লিস্ট তৈরি করে আমাদেরকে যদি দেয় তখন সেই অনুপাতে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। সেই অনুপাতে সেদিকে বাইরে কোনো লিস্ট আমাদেরকে দেয় নাই, যে কারণে শেষ মুহূর্তে এরপরে বলার পরে আমাদের সচিব মহোদয় আমি মিলে আমরা প্রায় 21টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছি। তা আমরা চেষ্টা করেছি যে যারা বিএমইটির কার্ড পারমিশন নিয়েছে বা মন্ত্রণালয়ের পারমিশন নিয়েছে তারা যাতে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের মন্ত্রণালয় অত্যন্ত সচেতনতার সাথে কাজ করে গিয়েছে। সেটার ব্যাপারে আপনাদেরকে অবগত করার জন্যই আজকে আপনারা এসেছেন, আমরা অবগত করলাম। ধন্যবাদ। আপনি তো আমাদের অবগত করলেন, কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে এই যে হাজার হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারছেন না, কোনো কোনো পত্রিকা 50,000 পর্যন্ত লিখেছে। আসলে ফিগারটা কিরকম, কতজন মালয়েশিয়ায় যেতে পারেননি এবং কেন যেতে পারলেন না, তাদের ব্যাপারে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী থাকতে পারে? এখানে একটি কথা বলতে চাই, 31শে মে পর্যন্ত 5,26,676 জনকে মন্ত্রণালয়ের অনুমোদন দিয়েছে। বিএমইটির ছাড়পত্র আমরা দিয়েছি 4,93,642 জন। আর এই 31 তারিখ পর্যন্ত আমি যতটুকু, হয়তো কিছু সংখ্যা বেশ কম হতে পারে, 4,76,672 জন গিয়েছে মালয়েশিয়া। সেই হিসাবে কম বেশি 16,970 জন যাইতে পারে নাই। আর যারা যাইতে পারে নাই, যারা এই সমস্ত ব্যাপারে আমি গতকালকেও বলেছি, আমরা একটা তদন্ত কমিটি করেছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6 সদস্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মাননীয় মন্ত্রী, আপনি বলছেন যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে শুরু থেকে এই যে সার্বিক অব্যবস্থাপনা, এটা মূলত যে এজেন্সি সিন্ডিকেট 100টা এজেন্সি, তাদেরকেই তাদের মানে ইনভলভমেন্টটা উঠে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 জন সংসদ সদস্যের নামও সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তা আপনারা কি স্পেসিফিক ওইসব প্রভাবশালী লোকজন যদি এখানে তাদের সংশ্লিষ্টতা উঠে আসে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবেন কিনা? ধন্যবাদ। যে বা যারা এই তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত হবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে
তাদের টাকা কি আপনারা ফেরত দিবেন কিনা, আর একদিন আগে কেন ছাড়পত্র নাই সেটা একটু বলবেন। ছাড়পত্র যে সময় তারা চেয়েছে, রিক্রুটিং এজেন্সি যে সময় চেয়েছে আমরা দিয়েছি। কারণ হচ্ছে কি একদিন আগে হোক আর 2 দিন আগে হোক, ছাড়পত্র দেওয়ার প্রয়োজনীয়তা মনে করছে। কারণ হচ্ছে কি ছাড়পত্র না দিলে তখন বলবে যে মন্ত্রণালয় ছাড়পত্র দেয় নাই। সেই কারণে আমরা যে সময় যেটার প্রয়োজন হয়, শুধু ছাড়পত্র নয়, বিমানের বিশেষ ফ্লাইটের জন্য মন্ত্রণালয় কাজ করেছে। আমি বিদেশে ছিলাম, বিদেশে থাকা অবস্থায় আমাদের বিমান মন্ত্রীর সাথে আমি সেখান থেকেও যোগাযোগ করেছি। আমাদের সচিব মহোদয় সেখানে, বিমানমন্ত্রী, এমডি, এরপরে আমাদের এই যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, প্রত্যেকের সাথে যোগাযোগ করে বিশেষ ফ্লাইট 21টি ফ্লাইটের ব্যবস্থা করেছে। 30 তারিখ বোধহয়, 30 তারিখ তারা চেয়েছিলেন 400 জনের একটা ফ্লাইট, 30 তারিখও 400 জনের ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের মন্ত্রণালয় থেকে কোনো ধরনের গাফলাতি হয় নাই। আমরা চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য, এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা 1 সপ্তাহ আগে চিঠি দিয়েছিলাম যে আমাদেরকে আরও 1 সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে, আমাদের মালয়েশিয়ান হাই কমিশনের মাধ্যমে আমরা পাঠিয়েছি চিঠি। আমরা এখনও মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে আলাপ করেছি। আমরা 5 তারিখ ওনার সাথে বসবো, উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে, ওনার সাথে বসবো, আলাপ করব এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় মন্ত্রী, শেষ সময়ে যে এয়ারলাইন্সগুলো 5 গুণ পর্যন্ত বাড়তি ভাড়া নিল, এই বিষয়ে কোনো ব্যবস্থা নেই? সেটা আমাদের জানা নেই, তবে সেটা বিমানের কর্তৃপক্ষ জানে বা এয়ারলাইন্সের কর্তৃপক্ষ জানে, আর যারা টিকিট কেটেছে তারা জানে। আমাদেরকে অবহিত করে না কেউ যে 5 গুণ ভাড়া দিয়েছে বা 6 গুণ ভাড়া দিয়েছে, সেটা আমাদের কেউ অবহিত করে নাই। সেটা শুনলাম, শোনার পরে আমরা দেখব। মাননীয় মন্ত্রী, প্রতিবারই একটা কথা বলা হয় যে অনিয়মের দায়ে মালয়েশিয়ার শ্রমবাজারটা বন্ধ হয় এবং আবার দুর্নীতির মাধ্যমে শ্রমবাজারটা খুলে, মানে বলা হয় সিন্ডিকেট হয়েছে, অনিয়ম হয়েছে, এর মাধ্যমে বাজারটা বন্ধ হয়। বাজার যখন আবার খুলে আমরা সেই সিন্ডিকেটে দেখতে পাই। আপনি তো আলোচনায় আছেন, এবার আসলে আপনাদের মন্ত্রণালয়ের অবস্থানটা কি? আমাদের মন্ত্রণালয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে, মালয়েশিয়ান সরকারের সাথে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে। মালয়েশিয়া নয়, আরও অন্যান্য দেশেরও শ্রমবাজার খুলবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে দক্ষ শ্রমিক আছে, শুধু শ্রমিক নয়, দক্ষ শ্রমিক, প্রফেশনাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, টিচার সবাই যাবে। বিদেশ যাওয়ার যারা আগ্রহী আছে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না। যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, তারা যদি সিন্ডিকেটে বিশ্বাস করে বা তারা তাদের এই পছন্দের রিক্রুটিং এজেন্ট দ্বারা যদি তারা নিতে চায়, এটা হলো কি তাদের ব্যাপার। আমরা আমাদের মধ্যে যারা 2000 কয়েকশো জন, 500 জন আমাদের যে আছে এজেন্ট আছে, রিক্রুটিং এজেন্ট, আমরা চাই সবের মাধ্যমে বিদেশ যাব। যেসব কোম্পানি বাংলাদেশে অনিয়ম করলো, বাংলাদেশি কোম্পানি কর্মীদেরকে হয়রানি করলো, তাদের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থানটা কি? না, মন্ত্রণালয় তো তদন্ত, স্যার তো বললেনই, তদন্ত করার জন্য আমরা অলরেডি 6 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি এবং আমরা সিরিয়াস স্টেপ নিব, অবশ্যই নিব এবং এই বিষয়ে আমাদের কোনো কার্পণ্য থাকবে না। স্যার বলুন।
তদন্ত কমিটি করা হয়েছে। আমাদের একজন অতিরিক্ত সচিব আছেন, নূর মোহাম্মদ মাহবুবুল হক। নূর মোহাম্মদ মাহবুবুল হক, উনি হলেন কি হেডেড। এরপরে তার সাথে আরো 5 জন আছে। আয়রা যে তালিকাটা দিল না, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? আপনারা তো তালিকা চেয়েছিলেন, কারা কারা যাবে, এর মধ্যে যাতে মন্ত্রণালয় একটা ব্যবস্থা নিতে পারে। সেটা তদন্তের মাধ্যমে যারা এইটার ব্যাপারে এই মালয়েশিয়া কর্মী প্রেরণে করেছেন, গাফলাতি করেছেন, যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার জন্য বলছেন যে তাদেরকে লিস্ট চেয়েছেন, লিস্ট দেয়নি, যার ফলে এই একটা পরিস্থিতি। ওদেরকে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব। ওদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে আমরা চিঠি দিব। তাদেরকে কারণ দর্শানো করা হবে, তারা কেন দিল না, কোন কারণে দেয় নাই, সেই ব্যাপারে আমরা জানতে চাইব। একটু ক্লিয়ার করবেন যে যারা ক্ষতিগ্রস্ত শ্রমিক তাদের আসলে বিষয় কি চিন্তা, ক্ষতিপূরণ দেওয়া, টাকা ফেরত পাওয়া? আমরা অনেক দেখেছি এজেন্সির অফিসগুলো তালা দিয়ে নাই। এখন এইসব ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আসলে কি হবে ক্ষতিপূরণের বিষয়ে? আরেকটু যোগ করি, সেটার মধ্যে ৭৮,০০০, আপনাদের সরকারি হিসেবে ৭৮,০০০ টাকার জায়গায় তারা ৫ থেকে ৬ লাখ টাকা দিয়েছে। ক্ষতিপূরণটা তাহলে কোনটা হবে? আপনার ওটা কিভাবে ক্ষতিপূরণটা আপনারা যাচাই করবেন বা ঠিক করবেন কিভাবে, কোন টাকাটা? বুঝছে না, আমাদের কাছে কেউ যখন অভিযোগ করে তখন আমরা এটা নিয়ে কথা বলতে পারি। তার আগে আপনি বা আমি এরকম বললেই সেটা নিয়ে কথা বলাটা, সংশ্লিষ্টের সাথে কথা বলাটা মুশকিল। যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি যখন বলবেন তখন সেটা নিয়ে যে ক্ষতি করেছেন তার সাথে কথা বলা যায়, কিন্তু তার আগে তো আমরা কথা বলতে পারছি না। তো এই জন্য আমরা এই কমিটিতে এটাও রেখেছি যে যারা ক্ষতিগ্রস্ত বা যারা হয়রানির শিকার হয়েছেন তারা যদি এই কমিটির কাছে তাদের অভিযোগটা জানান, আমরা ডেফিনেটলি দেখব এবং সেটা একদম পার্টিকুলার ওইভাবেই ওই কেসগুলো দেখা হবে, যাতে আমরা একটা তাদের, কারণ আমরা বুঝতেছি যে আপনাদের কনসার্ন আমাদের কনসার্ন একই জায়গায়, কিন্তু যারা ক্ষতি যদি হয়ে থাকে তাদের ক্ষতিটা পূরণ করা, সেই জায়গার সেই লক্ষ্য নিয়েই কাজ করা, সেইটাই আসলে আমাদের প্রায়োরিটি। এবং সেই যারা অভিযোগ করবেন ডেফিনেটলি আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করব। আমাদের যে মাইগ্রেশনটা, এটা কিন্তু একটা টোটাল প্রসেস। প্রথমে আপনার ডাটাবেজে তারপরে এই ভিসা আসে, তারপরে মন্ত্রণালয় অনুমোদন দেয়, তারপরে হচ্ছে বিএমটি ক্লিয়ারেন্স দেয়। তো এই যে প্রক্রিয়া, আপনারা হচ্ছে 2টা প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন। পারমিশন দিয়েছে 5,26,000, আর বিএমটি ক্লিয়ারেন্স পেয়েছে 4,93,000, গিয়েছে হচ্ছে 4,76,000। আপনাদের হিসেবে আপনারা বলতেছেন 16,000 যেতে পারে নাই, কিন্তু আমার হিসেব বলতেছে যে আপনাদের এখানে আচ্ছা, আমি একটু পরিষ্কার করে বলে নিই, মন্ত্রণালয় আসলে কর্ম অনুমতিটা দেয় আগে, ডিমান্ড লেটারটা অ্যাটাচড হয়ে আসার পর, এরপর কিন্তু তার প্রসেসটা শুরু হয়। বিএমইটি যখন দেয় সেটা হচ্ছে ভিসা হয়ে যাওয়ার পরে দেয়। তার মানে হচ্ছে যে এই প্রথমে যে কর্ম অনুমতিটা দেওয়া হয় সেটা প্রসেসটা শুরু করার জন্য, অ্যাটাস্টেশন হওয়ার পরে। তো অ্যাটাস্টেশন হওয়ার পরে হলে এরপরে কিন্তু অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপে অনেকেই বাদ পড়ে যান, যে ফাইনালি হচ্ছে না। সেই জন্য আসলে বিএমইটির ক্লিয়ারেন্সটাই এখানে ইম্পর্টেন্ট, যে বিএমইটি কতজনকে ক্লিয়ারেন্স দিল তার ভিত্তিতে যাওয়া। তখন বিএমইটির ক্লিয়ারেন্স না হলে কিন্তু সে যেতেও পারবেন না, ঠিক আছে? সেই জন্য আমরা বললাম ওই কথাটা। গ্রাউন্ডের কথাটা বলছিলাম যে যখন কোন একজন শ্রমিক যাবে বলে সে মনস্থির করে, তখন কিন্তু তার পাসপোর্ট এবং তার আগ্রহের কথাটা এজেন্সিকে জানায় এবং টাকা জমা দিতে হয়। তাহলে তো ক্ষতিগ্রস্তের সংখ্যা তো আরো বাড়ছে। আপনারা যদি 16,000 কে করেন, ক্ষতিগ্রস্ত মনে করেন, তাহলে তো অনেক ক্ষতিগ্রস্ত আগেই বাদ করে যাচ্ছে, তাদের তো না ক্ষতিগ্রস্ত তো এইভাবে ধরেন আপনারা যদি বলেন, তাহলে ওইটা তো আসলে কোনো না কোথাও থেকে তো একটা প্রসেস শুরু করতে হবে। একজন অ্যাটাস্টেড করে দিল, তাকে অনুমতি দিতে হবে যে ঠিক আছে তুমি এই লোকগুলোকে এই ডিমান্ডের এগেনস্টে পাঠাতে পারো। তারপর তো তার অনেকগুলো স্টেপ আছে, যে স্টেপগুলো শেষ করে তাকে কর্মী পাঠাতে হবে। এখন কেউ যদি আগে নিয়ে থাকে, ওরকম অনুমতি ক্লিয়ারেন্স ছাড়া নিয়ে থাকে, তাহলে তাকে সেই দায়িত্ব নিতে হবে। আপনি বলেছিলেন 5,000-এর মতো আপনার অভিযোগ পেয়েছেন যে গিয়ে কাজ পায়নি, এই বিষয়টি কি আপনারা নজরে আনছেন যে প্লেনে তুলে দেওয়ার পর তারা কাজ পেলো কিনা, এবং লেটেস্ট আপডেটটা কি আপনার কাছে আছে? আসলে কাজ পায়নি না, আমাদের এই যে এই লাস্ট
যে কয়েক মাসে গেছে আপনারা হয়তো মালয়েশিয়াতে সংবাদ নিয়েছেন, ডেফিনেটলি আমি আশা করব নিয়েছেন, যে এবার কিন্তু আপনারা জানেন যে মালয়েশিয়াতে ইমিগ্রেশন ক্রস করার পরেই আমাদের এমপ্লয়ারদেরকে তাদের রিসিভ করে নিতে হয়। এই লাস্ট ইয়েতে কিন্তু কোনো এরকম ঘটনা ঘটে নাই যে কেউ রিসিভ হয়নি। তো সেই জন্য আমরা আশা করছি যে আমাদের কাছে এখন পর্যন্ত আমাদের এমবেসি থেকে আমরা রেগুলার যোগাযোগ করছি, এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা আমাদের আর নতুন করে আসেনি যে কাউকে রিসিভ করেনি বা নিয়ে যাননি, এখন পর্যন্ত নিয়ে আসেনি। তো আমরা যেটা যতটুকু আমাদের জানা ছিল, আমরা যখন এই 5,000 যে ফিগারটা আমরা বলেছিলাম সেটা কিন্তু তখন পর্যন্ত ছিল, এবং আমরা এটা নিয়েও কন্টিনিউয়াসলি কাজ করছি আমাদের এমবেসি যে যাতে তাদেরকে আমরা রিএমপ্লয়মেন্টের ব্যবস্থা ওইখানে করা হয়। এবং আমরা মন্ত্রী মহোদয় যখনই কথা বলছেন সংশ্লিষ্টদের সাথে, মালয়েশিয়ান কর্তৃপক্ষ বা অ্যাম্বাসেডারের সাথে, আমরা কিন্তু প্রথমেই জোর দিচ্ছি যাদের যে সমস্ত কর্মীদের কাজ ঠিক মতো হয়নি আগে তাদেরকে কাজ দিয়ে দেন বাকিদের ইয়ে করা, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। ধন্যবাদ। কর্মীদের ক্ষতিগ্রস্ত বিষয় এই সিন্ডিকেটের হয়েছে কি হয় নাই এই বিষয়টা আমরা তদন্ত করবেন কিনা, যে টাকা পয়সা লেনদেন হয়েছে কি হয় নাই। তদন্ত কমিটির মাধ্যমে সব কিছু তদন্ত হবে এবং তদন্তের মাধ্যমে যা কিছু বাইরে আসবে, যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমপি আমরা জানি না, আমরা জানি রিক্রুটিং এজেন্ট, কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। আমরা সিন্ডিকেটেও বিশ্বাস করি না। আমরা মনে করি যে যেটা হলো কি, যে যারা রিক্রুটিং এজেন্ট আছে, যারা অ্যাপ্লাই করবে, যারা মানুষের জন্য কাজ করবে, তাদের ব্যাপারে তারা আসবে, তারা যোগাযোগ করবে, তারা অ্যাপ্লাই করবে, তাদেরকে কাজ দেওয়া হবে। আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক বিদেশে কর্মী প্রেরণের ব্যাপারে। তিনি সবসময় বলেন যে দক্ষ শ্রমিক বিদেশে প্রেরণ করা, এবং দক্ষ শ্রমিকের মাধ্যমেই যারা বিদেশে যাবে ওরাই আমাদের দেশের সম্পদ, ওরা আমাদের দেশের মান সম্মান ইজ্জত রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছে, এবং তারা সুসম্মানে আমরা বিদেশে প্রেরণ, এবং বিদেশ থেকে যারা আসে ওদেরকে সম্মানের সহিত তাদেরকে তদারকি করা, এটাই হলো কি আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব। সবাইকে ধন্যবাদ।